তো আসেন আমরা আজকের ক্লাস শুরু করি। আজকে হচ্ছে 23শে এপ্রিল 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 18তম ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের যে সাজেশন আছে সেটার 8 নম্বর প্রশ্ন। অর্থাৎ আমরা প্রথম প্রশ্নটা দেখি, দেখেন এখানে বেশ কয়েক কিছু কিছু জিনিস আছে, যে আপিল কি, মেমোরান্ডাম অফ আপিল বলতে কি বুঝেন। তারপরে আসছে যে আপিল আদালতের ক্ষমতা আলোচনা করুন, কখন আপিল আদালত তদবিরের অভাবে আপিল খারিজ করতে পারে এবং একটি আপিল একতরফা ভাবে শুনতে পারে। তারপরে বলতেছে যে তদবিরের অভাবে আপিল খারিজের আদেশ এবং আপিলের একতরফা আদেশ রদের বিধান সমূহ কি কি। এ জায়গা মোট এরকম অনেকগুলো বিধান আছে, আমরা সরাসরি উত্তরে চলে যাই, উত্তরে পার্ট বাই পার্ট পড়লে আমরা বুঝতে পারবো। আচ্ছা, প্রথমে আমরা আমাদের উত্তরপত্র পড়া আলোচনা করার আগে আমি আপনাদের একটু বলে দিই আসলে আপিল কি। আপিল হচ্ছে এক ধরনের কায়েমি অধিকার। কায়েমি অধিকার কি? যে অধিকার থেকে কখনো কাউকে বঞ্চিত করা যায় না, সেই অধিকারকে কি বলে? কায়েমি অধিকার। তো যখন একটা দেওয়ানি মামলা বিচার হয়, বিচারিক আদালত যখন রায় প্রদান করে, তাহলে স্বাভাবিকভাবেই ওই রায়ে কিন্তু দুই পক্ষ সন্তুষ্ট হয় না। যে কোনো এক পক্ষ সন্তুষ্ট হয়, আবার আর এক পক্ষ কি অসন্তুষ্ট। আবার এমন অনেক রায় আছে যে দুই পক্ষই কি অসন্তুষ্ট, দুই পক্ষই কি অসন্তুষ্ট। তো যাই হোক, নট অনলি পক্ষ বাট অলসো কোন মামলার ডিক্রি বা রায় দ্বারা যে মামলার পক্ষ না বাট সে সংক্ষুব্ধ, সে কি, সে মামলার কোনো পক্ষ না, কিন্তু তারপরেও কি সে সংক্ষুব্ধ, তাহলে সে সংক্ষুব্ধ হলেই সে ওই রায় বা ডিক্রিতে কি করতে পারবে? আপিল করতে পারবে। বুঝতে পারছেন? সো রায়, আপিল আসলে কি? আপিল হচ্ছে যে নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে যখন কোনো ব্যক্তি অ্যাগ্রিভড হয়, অ্যাগ্রিভ মানে কি, সংক্ষুব্ধ, তখন সে উচ্চ আদালতে, উচ্চ আদালতে কি করতে পারে? আপিল করতে পারে। এখন তাহলে আপিল, আমাদের দেওয়ানি কার্যবিধিতে আপিল আদালত হচ্ছে দুইটা, একটা হলো জেলা জজ আদালত আর একটা কি হাইকোর্ট বিভাগ। এখন আপিল আদালত যে দুইটা, এটা আমরা যখন এখতিয়ার পড়ছিলাম, মনে আছে কিনা আপনাদের, জুরিসডিকশন পড়ছিলাম, ওই জায়গায় আমরা ভাগ করছিলাম যে আপনার আর্থিক এখতিয়ার মনে আছে, সিভিল কোর্টস অ্যাক্টের 21 ধারায় বলা হয়েছে যে আপিল, জেলা জজের আর্থিক এখতিয়ার হচ্ছে 5 কোটি টাকা পর্যন্ত, আর জেলা জজের উপর পরে জেলা হাইকোর্ট বিভাগের আপিল এখতিয়ার কি 5 কোটি টাকার বেশি। তাইলে যে কোনো দেওয়ানি মামলাই হোক না কেন, আপিল করা যায় কয়টা আদালতে? যদি মামলাটার রায়, মামলার মূল্যমান যদি 5 কোটি টাকা পর্যন্ত হয়, তাহলে কার কাছে? আর 5 কোটি টাকা বেশি হলে হাইকোর্ট বিভাগে। ধন্যবাদ। দেখেন আমরা একটু পড়ি, ভূমিকা থেকে পড়া শুরু করি। আপিল হলো একটি কায়েমি অধিকার। কি অধিকার? কায়েমি অধিকার। কায়েমি অধিকার একটু আগে ব্যাখ্যা দিলাম, মানে যে অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না, অর্থাৎ এই অধিকার থেকে মকদ্দমার কোনো পক্ষকে কখনো কি করা যায় না? বঞ্চিত করা যায় না। আচ্ছা, দেখেন দেওয়ানি কার্যবিধিতে আপিলের কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি, মানে আমাদের যে দেওয়ানি কার্যবিধি, এই জায়গায় আপিলের কি দেওয়া হয়নি, কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। তবে উচ্চ আদালতের নজির অনুযায়ী আপিল বলতে বোঝায় উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের প্রদত্ত রায়, ডিক্রি বা আদেশের ভুল ত্রুটি কি সংশোধন করা। তাহলে উচ্চ আদালতের যে নজির, সেই নজিরে বলতেছে যে উচ্চ আদালত যখন নিম্ন আদালতের রায়ের ভুল ত্রুটি সংশোধন করে, তখন সেটাই বলে কি আপিল। দেওয়ানি কার্যবিধি 1908-এর আন্ডারলাইন করবেন, 96 থেকে 112 ধারা এবং আদেশ 41 থেকে কত আদেশ 45 পর্যন্ত আপিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো যদি আপনাকে বলে যে আপিল সম্পর্কে আলোচনা করছে কত ধারা থেকে কত ধারা ভাই? 96 থেকে কত 112। আর আদেশ কত? 41 থেকে 45। তাহলে বলেন তো যে আপিলের সংজ্ঞা দিছে কত ধারায়? আপিলের কিন্তু কোনো সংজ্ঞা আমাদের কোথায় নেই, দেওয়ানি কার্যবিধিতে নেই। এখন আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের আজকে 18তম ক্লাস দেওয়ানি কার্যবিধি। দেওয়ানি কার্যবিধি আমরা বেশ সময় নিয়ে পড়ছি। আপনাদের মোটামুটি বেশ যতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে, আপনাদের দায়িত্ব হচ্ছে যে এই প্রশ্নগুলো পড়ে ফেলে বাসায় বসে কি লিখে ফেলা। বুঝেন কিনা? আপনি মুখস্থ করেন বা মেমোরাইজ করেন, যেভাবেই করেন না কেন, যে নিজের মতো করে বুঝে লেখেন বা মুখস্থ করেন, যাই করেন,
কিন্তু আগে দরকার কি লিখবেন। এই হুবহু যা পড়াইছি এটা আপনি উত্তর দেখে লিখবেন না। প্রশ্ন ধরেন আপনি একবার পড়ছেন, মুখস্থ করেন অথবা নিজের মতো করে পড়েন, যা তো পড়ছেন, এরপর প্রশ্ন দেখবেন আর নির্দিষ্ট সময় অনুযায়ী লিখবেন। বুঝতে পারছেন? অনলাইন অফলাইন উভয় ক্ষেত্রেই সবাই বলতেছি। কারণ আপনি যদি না লিখে লিখে এবং আমাকে দেখাবেন, ধরেন গতদিন আমরা ডিক্রিজারি পড়ছি, তো ডিক্রিজারি আপনি ভালোভাবে পড়বেন, পড়ার পরে ডিক্রিজারির যে প্রশ্নটা আছে, ডিক্রিজারির প্রশ্ন দিয়ে পার্ট বাই পার্ট না দেখে কি লিখবেন নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং লেখার পরে ওই জিনিসটা আমার কি করবেন, দেখাবেন। আপনারা যদি অনলাইন অফলাইন আপনারা যদি না দেখান, তাহলে আপনাদের যে হাতের লেখার যে ত্রুটি আছে, বানানের যে ভুল ভুল ভ্রান্তি আছে, বা কোন স্টাইলে লেখা উচিত, এটা কিন্তু আমি বুঝতে পারবো না। তো সকলের দায়িত্ব হচ্ছে যে, যেহেতু আমরা এখানে লেখি কম, তো আপনাদের দায়িত্ব হচ্ছে যে এই প্রশ্ন লিখে ফেলা। দেখে লেখেন বা না দেখে লেখেন, অ্যাটলিস্ট আপনার লিখতে হবে রেগুলার। এই আর কি। আপিলে আসি, দেখেন আপিল। এবং আমরা যখন দেওয়ানি কার্যবিধি শেষ হয়ে যাবে, তখন আমরা সুনির্দিষ্ট প্রতিকায়ন শেষ শুরু করব। আর সুনির্দিষ্ট প্রতিকায়ন চলবে, সেই সাথে সাথে মাঝে মাঝে দেওয়ানি কার্যবিধির পরীক্ষা। আমি বলবো যে এত নাম্বার, এই নাম্বার প্রশ্ন পড়ে আসবেন, তখন রেগুলার আইসে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওই প্রশ্ন কি লিখে শেষ করতে হবে। আগে আমাদের এবারকার টেকনিক হচ্ছে যে আগে আমি হুবহু লেখাবো। বুঝতে পারছেন? প্রথমে এক্সপেরিমেন্ট করবো না। প্রথম হলো ওই যে আমাকে সাজেশনে যে প্রশ্ন আছে, সেই প্রশ্নই হুবহু থাকবে, কিন্তু সময় বেঁধে দেবো, অমুক সময় অমুক সময়ের মধ্যে আপনার লিখে দেখাইতে হবে। যখন আমরা এইভাবে অভ্যস্ত হয়ে যাব, তখন হলো আমরা প্রশ্ন নিয়ে কি করব, মানে আলাদা ফিউশন করব, মানে অন্যভাবে আসলে কিভাবে আপনি লিখতে পারেন কিনা বা কতটুকু আপনার সক্ষমতা আছে। তো আমরা আগে আপিল দেখি। দেখেন, আপিল হলো উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের সিদ্ধান্তের আন্ডারলাইন কর বিচারিক পর্যালোচনা। কি পর্যালোচনা? বিচারিক নজির অনুযায়ী আপিল হলো, গোল দিবেন, সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক আপিল আদালতে দাখিলকৃত কোনো আবেদন, যেখানে আপিলকারী নিম্ন আদালতের কোনো সিদ্ধান্ত আন্ডারলাইন করবেন, বাতিল, পরিবর্তন বা সংশোধন করার আবেদন পারে। কিসের কিসের করতে পারে? বাতিল বা পরিবর্তন বা কি, অনেক ক্ষেত্রে বাতিল চাইতে পারেন, অনেক ক্ষেত্রে পরিবর্তন চাইতে পারেন, অনেক ক্ষেত্রে কি সংশোধন চাইতে পারে। তাহলে আমরা চলে আসি, দেখেন, যে আদালতে আপিল দায়ের করা যায়, বা যে আপিল দায়ের করতে পারে। এখন আপিল কে করতে পারে? আমাদের এই যে যে দেওয়ানি কার্যবিধির 96 থেকে 112 ধারা এবং 41 আদেশ থেকে 45 আদেশ, এখানে কোথাও বলে নাই যে কে আপিল করতে পারে। বুঝতে পারছেন? মানে কে কে আপিল করতে পারবে এটা কোথাও বলা নাই। তাহলে এটা বুঝবো কিভাবে? বিচারিক নজির অনুযায়ী। কি নজির অনুযায়ী? দেখেন, কে আপিল দায়ের করতে পারে তা দেওয়ানি কার্যবিধির 96 ধারায় কিছুই বলা হয় নাই। তবে আন্ডারলাইন করুন, বিচারিক নজির অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিগণ আপিল করতে পারে। কে কে পারে? দেখেন, মকদ্দমার সংশ্লিষ্ট পক্ষ বা বৈধ প্রতিনিধি, বা আদালতের ডিক্রি দ্বারা সংক্ষুব্ধ। যে আদালতের ডিক্রি দ্বারা সংক্ষুব্ধ, মকদ্দমার সংক্ষুব্ধ পক্ষকে বাদী অথবা, যদি বাদী সংক্ষুব্ধ হয় বাদী আপিল করবে, যদি বিবাদী সংক্ষুব্ধ হয় তাহলে কি বিবাদী আপিল করবে। মকদ্দমার বিষয়বস্তুতে যার স্বার্থ আছে, ধরেন সে বাদীও না বিবাদীও না, কিন্তু মামলার বিষয়বস্তুতে তার কি আছে, স্বার্থ আছে, সেও আপিল করতে পারে। পরেরটা দেখেন, আদালতের রায় বা ডিক্রি দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি। আদালতের রায় বা ডিক্রি দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি, এটা কিন্তু নেসেসারি না যে সে বাদী অথবা বিবাদী হতে হবে। এটা কে, যে কোনো ব্যক্তি হতে পারে। মোটামুটি আপনি যদি আদালতের রায় দ্বারা ক্ষতিগ্রস্ত হন, তাহলে আপনি কিন্তু কি করতে পারেন, আপিল করতে পারেন। বলেন। হ্যাঁ, পারতে পারে। উনি আপিল করতে হলে পক্ষভুক্ত হওয়ার কোনোই দরকার নাই। উনি, ওনার যদি ওই ডিক্রি দ্বারা যদি উনি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে উনি নিজেই আপিল করতে পারে, ওই মামলার পক্ষভুক্ত হওয়ার কোনো দরকার নাই। বুঝতে পারছেন? আপিল করতে হলে যে মামলার পক্ষ থাকতে হবে এমন কোনো কথা নাই। ওই ডিক্রি দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, এই কারণে আমি ডিক্রি বাতিল চাই। জি, জি। আর যদি মনে করেন যে মামলা চলমান থাকা অবস্থায় বুঝতেছে যে মামলায় আমার স্বার্থ আছে, কিন্তু আমারে তো পক্ষ করে নাই, আমারে পক্ষ করে নাই, তাইলে আপনি পক্ষভুক্তির আবেদন করবেন। মামলা চলমান থাকা অবস্থায় পক্ষভুক্তির আবেদন করা যায়। ওই যে আমরা প্রিলিতে বলছিলাম, এক আদেশের 10-এর 1 বিধি, 10-এর 2 বিধি, পক্ষভুক্ত আর আবেদন। আচ্ছা দেখেন,
যেখানে আপিল করা যায়, দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির অধীন আপিল করা যায় কার কার কাছে দেখেন? হাইকোর্ট বিভাগে। হাইকোর্ট বিভাগে। আর একটা বলছে জেলা জজ আদালতে। এখন হাইকোর্ট বিভাগে আপিল করতে হয় 90 দিনের মধ্যে। কতদিন জানেন? 90 দিন। কত অনুচ্ছেদ তানভীর? 152। তো এখানে একটু লেখেন, একটু ব্র্যাকেটে লিখে রাখেন যে হাইকোর্ট বিভাগে আপিলের মেয়াদ কত? 90 দিন। লেখেন তামাদি আইনের 152 অনুচ্ছেদ। তামাদি আইনের 152 অনুচ্ছেদ। এখানে লিখবেন যে তামাদি আইনের 152 অনুচ্ছেদ। তারপরটা দেখেন, জেলা জজ আদালতে ব্র্যাকেটে লেখেন 30 দিন। তামাদি আইনের 156 অনুচ্ছেদ। তামাদি হ্যাঁ। আচ্ছা দেখেন, তাহলে আপনার হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে কতদিনের মধ্যে? 90 দিন। কত অনুচ্ছেদ? 152। আর জেলা জজ আদালতে 30 দিন। এটা কত? 156। দেখেন, মকদ্দমার মূল্যমান 5 কোটি টাকার বেশি হলে আপিল করতে হবে হাইকোর্ট বিভাগে। আর মকদ্দমার মূল্যমান 5 কোটি বা এর কম হলে আপিল করতে হবে জেলা জজ আদালতের নিকট। দেওয়ানি আদালত আইন 1887 এর কত দ্বারা? দেওয়ানি আদালত আইন 1887 এর সেকশন 21। সো যদি আপনার পরীক্ষায় কখনো প্রশ্ন আসে যে আপিল কি, তখন আপনি শুধু ওই আপিলের সাথে সাথে আপনি ওই আমি কোথায় আপকে আগে দিব ভূমিকা, আপিলের সংজ্ঞা দিব, তারপরে বলবো যে কে আপিল দায়ের করতে পারে, কোথায় আপিল দায়ের করা যায়, এই চারটা জিনিস আপনার দিতে হবে। যদি আপনার সময় থাকে চেষ্টা করবেন এইগুলো দিলে আপনার উত্তরটা স্ট্যান্ডার্ড হয়। আর যদি মনে করেন যে সময় একেবারেই নাই, তাহলে আপিল দিয়ে সরাসরি কি শুরু করে দিব। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন আসে যে মেমোরান্ডাম অফ আপিল কি? মেমোরান্ডাম অফ আপিল কি? সো আন্ডারলাইন করেন মেমোরান্ডাম অফ আপিল। এখন মেমোরান্ডাম অফ আপিল আসলে কি, এটা যদি এইভাবে ব্যাখ্যা করি, দেখেন যে মূল মামলা দায়ের করে বাদী কিসের মাধ্যমে? আর্জির মাধ্যমে। আর্জির পরিপ্রেক্ষিতে বিবাদী যেটা জমা দেয় সেটাকে কি বলে? লিখিত জবাব। আবার আমি মামলা চলাকালীন সময়ে যতগুলো সময়ের আবেদন করি, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করি, বা রায়ের পূর্বে ক্রোক আটকের আবেদন করি, এটা কি বলে? দরখাস্ত। এটা বলে কি? দরখাস্ত। ঠিক একই ভাবে যে যখন কোনো ব্যক্তি আপিল দায়ের করে, যে জিনিসটা উনি উনার আপিলের কারণ বিস্তারিত লিখে আদালতে আপিল দায়ের করতেছে, ওই জিনিসটারে বলে মেমোরান্ডাম অফ আপিল বা আপিলের স্মারকলিপি। আপিলের কি? আর ফৌজদারির ক্ষেত্রে এটা বলে পিটিশন। ফৌজদারির ক্ষেত্রে কি? পিটিশন। আর দেওয়ানির ক্ষেত্রে কি বলে? মেমোরান্ডাম অফ আপিল বা আপিলের স্মারকলিপি। তো দেখেন, আমরা একটু পড়ি যে যে দরখাস্তের মাধ্যমে আপিল দায়ের করা হয় তাকে মেমোরান্ডাম অফ আপিল বা আপিলের স্মারকলিপি বলে। যে দরখাস্তের মাধ্যমে আপনি আপিল দায়ের করতেছেন সেটাকে বলে মেমোরান্ডাম অফ আপিল বা আপিলের স্মারকলিপি। তারপরে আন্ডারলাইন করেন 41-27 বিধিতে বলা হয়েছে যে প্রত্যেকটি আপিল আপিলের স্মারকলিপি আকারে অর্থাৎ মেমোরান্ডাম অফ আপিল আকারে দায়ের করতে হবে। অর্থাৎ আপনার আপিল দায়ের করতে হবে কি আকারে? স্মারকলিপি আকারে। মেমোরান্ডাম অফ আপিলের শর্ত সমূহ নিম্নরূপ। মেমোরান্ডাম অফ আপিলের শর্ত যা উপাদানও তাই। দেখেন কি কি? আপিলের স্মারকলিপি আপিলকারী বা তার উকিল কর্তৃক স্বাক্ষরিত হতে হবে, এটা বাধ্যতামূলক। প্রিলিমিনারিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আপিলের স্মারকলিপিতে কে স্বাক্ষর করে? আপিলকারী বা তার উকিল। এটা কি বাধ্যতামূলক? 2 নাম্বার দেখেন, আপিলের স্মারকলিপিতে যে ডিক্রির বিরুদ্ধে আপিল করা হয়েছে সেই ডিক্রির আপত্তি সমূহ উল্লেখ করতে হবে। মানে আপনি একটা ডিক্রির বিরুদ্ধে আপিল করছেন, এখন ডেফিনেটলি ওই ডিক্রির কতগুলো জিনিসের প্রতি আপনি সংক্ষুব্ধ না, আপনি আপত্তি আপত্তি জানাচ্ছেন, কোন কোন বিষয়ে আপনি আপত্তি জানাচ্ছেন, আপিলে সেই জিনিসগুলোর কি থাকবে? উল্লেখ থাকবে। 3 নাম্বার দেখেন,
আপিলের স্মারকলিপির সাথে একটি ওকালতনামা দাখিল করতে হবে যদি আইনজীবী আপিল দায়ের করে। তার মানে আইনজীবী ছাড়াও আপিল দায়ের করা যায়। সেক্ষেত্রে যে সংক্ষুব্ধ সে নিজে দায়ের করবে যদি তার আপিলের স্মারকলিপির লেখার কোনো যোগ্যতা থাকে। বুঝতে পারছেন? মানুষ উকিলের কাছে কেন যায়? কারণ কোর্ট কাছারি চিনি না, কিভাবে দায়ের করবো জানি না, এই কারণেই তো উকিলের কাছে যাচ্ছি আর কি। কিন্তু দেওয়ানি আপিল ইচ্ছা করলে এই লাইন দ্বারা বোঝা যাচ্ছে কি, তার মানে আইনজীবী ছাড়াও আপিল দায়ের করা যায়। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমার কি কি দিতে হবে? প্রথমে দিলাম হচ্ছে স্বাক্ষর, আপিলকারী অথবা তার উকিল। 2 নম্বরে হচ্ছে যে স্মারকলিপিতে কি থাকবে? আপত্তি, আপত্তি। 3 নম্বর আছে ওকালতনামা দিতে হবে যদি আপিলটা করে কে? উকিল। আর উকিল দায়ের না করলে ওকালতনামা দেওয়া লাগবে না। 4 নম্বর দেখেন, যে ডিক্রি বা রায়ের বিরুদ্ধে আপিল করা হচ্ছে সেই ডিক্রি বা রায়ের সত্যায়িত কপি, সত্যায়িত কপিটা আন্ডারলাইন করেন। ডিক্রি বা নকলের জাবেদা নকল বা সত্যায়িত কপি নাকি দিতে হবে। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি মুখস্থ করা খুব বেশি মনে রাখা জটিল না। আপনি এইভাবে বলবেন যে যে দরখাস্তের মাধ্যমে আপিল দায়ের করা হয় তাকে আপিলের স্মারকলিপি বলে। আপিলের স্মারকলিপি সম্পর্কে 41 বিধিতে আলোচনা করা হয়েছে। 41 বিধি অনুযায়ী একটা আপিলের স্মারকলিপিতে নিম্নলিখিত জিনিসপত্রগুলো থাকতে হবে বা সংযুক্ত করতে হবে। এক এক নাম্বার হচ্ছে যে আপনার যে আপিলের স্মারকলিপি অবশ্যই আপিলকারী অথবা তার আইনজীবী কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। এক। 2 নম্বরে পেলাম যে আপিলের স্মারকলিপিতে যে ডিক্রির বিরুদ্ধে আমি আপিলটা করেছি সেই ডিক্রির বিরুদ্ধে আমার যা যা আপত্তি আছে সেই আপত্তিগুলো উল্লেখ করতে হবে। 2। 3 নম্বরে পেলাম আমি যে যদি আইনজীবী আপিল করে তাহলে আপিলের সাথে অবশ্যই একটা দিতে হবে কি? ওকালতনামা। এবং সবশেষে 4 নম্বরে বললাম যে রায় বা আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল করেছি সেই রায় ডিক্রি বা আদেশের একটা কি দিতে হবে? সত্যায়িত কপি। আমরা পরীক্ষায় প্রশ্ন আসে দেখেন, আপিল আদালতের ক্ষমতা এবং কার্যাবলী। আপিল আদালতের ক্ষমতা এবং কার্যাবলী। আপিল আদালতের ক্ষমতা ও কার্যাবলী আসলে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে আপনি তো বিচারিক আদালতে আপনার রায় বা ডিক্রি দিচ্ছে, এখন সংক্ষুব্ধ হয়ে আপনি নালিশ করছেন কার কাছে? উচ্চ আদালত। এখন উচ্চ আদালত অ্যাকচুয়ালি কি করতে পারে? উনি ওনার কি ক্ষমতা আছে? উনি চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে, কোনো বিচার্য বিষয় গঠন করতে পারে, আবার মামলা পুনঃবিচারে ফেরত পাঠাইতে পারে, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণও করতে পারে। মানে উনি কি কি করতে পারে এই জিনিসটা জানতে চাইছে। দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর 107 ধারায় আন্ডারলাইন করবেন, 107 ধারায় আপিল আদালতের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। So, আমাদের প্রিলিমিনারিতে অনেক সময় প্রশ্ন আসে যে আপিল আদালতের ক্ষমতা আলোচনা করতে কত ধারায়? 107 ধারা। এই ধারা অনুযায়ী আপিল আদালতের নিম্নোক্ত ক্ষমতা থাকবে। 107 ধারা আপিল আদালতের 4টা ক্ষমতার কথা বলছে। কয়টা? 4টা। 4টার প্রথম যেটা দেখেন, মকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করা। মকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করা, অর্থাৎ আপনি বিচারিক আদালতের যে রায়ের বিরুদ্ধে আপিল করছেন আপিল আদালত ওই মামলাটারে চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে পারে। এই কথাটা বলছে অর্ডার 41। বিধি কত? 24। বিধি 24। পরেরটা দেখেন, কোন মকদ্দমা পুনর্বিচারের জন্য পাঠানো, এটা বলে রিমান্ড। এটাকে কি বলে? রিমান্ড। কোন মকদ্দমা পুনর্বিচারের জন্য পাঠানো, পুনর্বিচারের জন্য কে পাঠায়? আপিল আদালত পাঠাচ্ছে কার কাছে? বিচারিক আদালতে। বিচারিক আদালতে। এটা কত? অর্ডার কত? 41, রুল 23। অর্ডার 41, রুল 23। তাহলে চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে পারে 107-এর ক, যেটা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করছে 41-24 বিধিতে। মকদ্দমা পুনর্বিচারের জন্য পাঠাইতে পারে 107-এর কত? খ, যেটার জন্য বিস্তারিত ভাবে বলছে অর্ডার 41-এর বিধি কত? 23। পরেরটা দেখেন, বিচার্য বিষয় গঠন এবং সেগুলো বিচারের জন্য প্রেরণ। বিচার্য বিষয় গঠন এবং সেগুলো কি? বিচারের জন্য প্রেরণ। এটা বলছে 41 বিধি কত? 25। তাহলে নতুন করে বিচার্য বিষয় গঠন করতে পারে, নতুন করে বিচার্য বিষয় গঠন করতে পারে। এটা 41 কত বিধি? 25 বিধি। পরেরটা দেখেন, অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ বা গ্রহণের নির্দেশ প্রদান। মানে আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে বা করার জন্য নির্দেশ দিতে পারে। এটা বলছে 41 কত বিধি? 27 বিধি। আর 107-এর কত? ঘ। 107-এর ঘ। তাহলে তানভীর বলেন যে আপিল আদালতের ক্ষমতা কয়টা? কি কি?
প্রথমত একটা সাথে কথা বলা আছে প্রথমে শুরু করতে পারে জি। আর সাথে বলা আছে স্যার যে রিমান্ড রিমান্ড সম্পর্কে বলা আছে। হুম। আর সাথে বলা আছে স্যার ওই নতুন করে বিচারের জন্য কাজ করতে পারে স্যার না বিচার বিচার করতে কোন জন্য ইস্যু ইস্যু issue করতে পারে। হ্যাঁ। জি। আর এতে বলা আছে অতিরিক্ত সাক্ষ্য দিতে পারে ইতে না জিতে এডিশনাল এভিডেন্স। হ্যাঁ, তো যদি অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে, তো আমার এটা আপনি মনে রাখবেন। সহজ কথা, 104 ধারা আপিল আদালতের ক্ষমতা আছে কয়টা? 4টা। কতে আছে চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করে, এটা হলো 24 বিধি। মামলা পুনর্বিচারে পাঠাইতে পারে, যাকে বলে রিমান্ড, এটা আছে 23 বিধি। অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করতে পারে, যেটা আছে কত? 25 বিধি। আর অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে, এটা আছে কত? কত বিধি? 27 বিধি। ধন্যবাদ। এখন এই 4টা ঘটনা আমরা বিস্তারিত, এই 4টা যে পয়েন্ট আমরা বিস্তারিত করব। প্রথমে আমরা চলে আসি মানে ক, যেটা মকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করা। মকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করা, চূড়ান্ত ভাবে নিষ্পত্তি কে করবে? দেখেন, অর্ডার 41 রুল 24 অনুযায়ী আপিল আদালত মকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে পারে। আপিল আদালত পারে কোনো মামলা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করে। আপিলের সিদ্ধান্তের মাধ্যমে মূল মামলা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করা হবে, এটাই আপিল আদালতের উদ্দেশ্য। এখন আপনি যদি নর্মালি আপনি বিচারিক আদালতের বিরুদ্ধে আপিল কেন করতেছেন? ওই মামলার চূড়ান্ত নিষ্পত্তি চান, এই জন্যই তো, নাকি? তাহলে চূড়ান্ত নিষ্পত্তি বলতে আন্ডারলাইন করবেন মকদ্দমার সংশ্লিষ্ট বিষয় ও আইনগত প্রশ্নগুলির উপর চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করা। আপিল আদালতকে এরূপ চূড়ান্ত নিষ্পত্তি করতে হলে মেমোতে আপিল দায়ের করার যেসব কারণ উল্লেখ করা হয়েছে, মানে আপিলের জন্য যে সকল কারণ উল্লেখ করছে না, যে এই কারণে অমুক অমুক আদেশ দ্বারা সম্পৃক্ত, উভয় পক্ষের, দেখেন যে সকল কারণ উল্লেখ করা হয়েছে সেগুলো উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা ও বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। তবে আপিল আদালত কর্তৃক তৃতীয়, আন্ডারলাইন করবেন, তৃতীয় কোনো বিষয় নিজ উদ্যোগে বা বিবেচনায় নিতে পারবে না। উনি যেগুলো আপিলে আপত্তি জানাইছে সেইগুলাই চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে পারে, কিন্তু যা আপত্তি জানাই নাই এটা উনি স্বপ্রণোদিত হয়ে নিষ্পত্তি করতে পারবেন না। তাহলে এটা আমার লেখার সংক্ষিপ্ত, যে আপনি যদি বানায় লিখতে চান এইভাবে লিখবেন, যে এইভাবে ঘুরাই ফিরাই অনেকভাবে লেখা যায়, যে আপিল আদালত চূড়ান্ত ভাবে কোনো মামলা নিষ্পত্তি করতে পারে এই সম্পর্কে বলা হয়েছে, এই ক্ষমতা প্রদান করা হয়েছে 107-এর কত ধারায়? খ ধারায়। এবং 107-এর খ ধারায় যে বিষয়টি বলা হয়েছে এই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করছে 41-27-এর কত বিধিতে? 24 বিধিতে। তারপরে আপনি বলবেন যে বিচারিক আদালত যে কোনো, যদি কোনো সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তগুলো চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে পারে কে? আপিল আদালত। বলবেন যে যে সকল বিক্রি বা রায়ের যে সকল আপত্তির উপর ভিত্তি করে আপিলটা করা হয়েছে, আপিল আদালত সেই সকল আপত্তি সমূহের বিষয়ে আপত্তির বিষয়ে উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ নিতে পারে, উভয় পক্ষের কি শুনতে পারে, তারপরে এই বিষয়টা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে পারে। তবে যদি কোনো বিষয় আপত্তি আকারে উত্থাপন না করা হয়, আদালত কিন্তু নিজে স্বপ্রণোদিত হয়ে ওই বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। তো মামলা চূড়ান্ত ভাবে আপিল আদালত নিষ্পত্তি করতে পারে। এটা 41-27-এর কত বিধি ভাই? 41-27-এর কত বিধি? 24 বিধি। কে বুঝেন নাই বলেন? অনুপ সাহেব? আচ্ছা, 2 নম্বরে আসি, দেখেন। হ, মকদ্দমা স্যার পুনর্বিচার। বুঝছি তো স্যার। আপনার তো কুকুরের স্যার ডাক আসে নুরুজ্জামান সাহেব। না, পোলাপান খেলতেছে মাঠে স্যার। জি জি। জি বলেন, কিছু বলবেন? হ্যাঁ, স্যার। জি স্যার, এখানে এটা বুঝছি, কিন্তু পরীক্ষার হলে যে সমস্যাটা হয়, এই দেওয়ানি প্লাস ফৌজদারি, এটা অনেক ক্ষেত্রে ব্রেনে মিক্সার মিক্সার কাজ করে স্যার। যেমন 426-এ মনে হয় আপিল আদালতের ক্ষমতা ফৌজদারিতে, ওইটাও মাঝে মাঝে কাজ করে। তখন দুই একটা টপিক যদি লেখা ফেলি, তাহলে কি একবার জিরো দিয়ে দিব স্যার? আপনি আগে মানে জিরো দিবে না, জিরো দিবে না, তবে চেষ্টা করেন যতটা এড়ানো যায় আর কি, এই আর কি। ফৌজদারিতে 426টা স্যার। 423। 423। 26-এ তো যে আপিল আদালত জামিন দেয়। 400। ফৌজদারির 426 ধারায় আপিল আদালত জামিন দিতে পারে, জামিন।
ও আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা, দেখেন, মকদ্দমা পুনর্বিচার, আপনি একটা জিনিস এভাবে চিন্তা করবেন, যদি আপনি কোনো জিনিস না বুঝে মুখস্থ করেন সেটাই আপনি ভুলবেন, আর যে জিনিস আপনি বুঝতেন সেটা প্রকৃতপক্ষে মুখস্থ করারও কোনো দরকার নাই, সেটা নিজের মতো করে লেখা যায়। আচ্ছা দেখেন, আসেন আমরা খ দেখেন, মকদ্দমা পুনর্বিচারের জন্য পাঠানো। 41 বিধি কত? 23-এর মধ্যে উল্লেখিত অবস্থার প্রেক্ষিতে বা অন্য কোনো সঙ্গত কারণে আপিলটি নিষ্পত্তি না করে, আন্ডারলাইন করেন, আপিলটি নিষ্পত্তি না করে আপিল আদালত মামলাটি বিচারিক আদালতে ফেরত পাঠাতে পারে। উনার কাছে করলো আপিল, উনি আপিল নিষ্পত্তি না করে উনি আবার ওটা ফেরত পাঠাইছে কোথায়? যে আদালত সিদ্ধান্ত দিছিল সেই আদালতে। এই যে ফেরত পাঠাইলো এটাকে বলে কি? রিমান্ড। অনেকে এই, শুনেন, ফৌজদারি মামলায় কারাগার থেকে পুলিশের কাছে ফেরত পাঠাইলে ওটার বলে রিমান্ড। বুঝলেন কিনা? কারে ফেরত পাঠায়? আসামিরে। কারাগার থেকে বা পুলিশের কাছে ফেরত পাঠাইলে আসামিরে, সেটাকে বলে কি? রিমান্ড। আর দেওয়ানি মামলার ক্ষেত্রে কোন বাদী বিবাদী ফেরত পাঠাচ্ছে না, কারে ফেরত পাঠাচ্ছে? মামলারে। কে ফেরত পাঠাচ্ছে? উচ্চ আদালত। আপিল আদালত ফেরত পাঠাচ্ছে কার কাছে? বিচারিক আদালতে। এটারে বলে কি? বুঝেন কিনা? সো এই রিমান্ড অনেক সময় গোলাই ফেলে, অনেকে আমরা বলে, মানে অনেকে যারা নতুন নতুন আমরা যখন পড়ি, মাথার মধ্যে গড়ে যে তাহলে তো এই জায়গায় রিমান্ড আছে, কিন্তু রিমান্ড এক জায়গায় ফেরত পাঠাচ্ছে আসামিরে, অভিযুক্ত ব্যক্তিরে, আর আর এক জায়গায় ফেরত পাঠায় কারে? মামলারে। আপিল আদালত মামলা ফেরত পাঠাচ্ছে বিচারিক আদালতে, এটা হলো দেওয়ানি রিমান্ড। আর তাহলে ঠিক আছে। হ্যাঁ বলেন, বলেন বলেন, কেউ প্রশ্ন করবেন? হ্যালো? আচ্ছা যাই হোক, দেখেন, এখন আমরা পড়বো যে কেন একটা আদালত আপিল আদালত মামলা বিচারের জন্য ফেরত পাঠালো। উনার তো চূড়ান্ত নিষ্পত্তির ক্ষমতা ছিল না? 24 বিধিতে তো উনি মামলাটা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে পারে, কিন্তু উনি চূড়ান্ত ভাবে নিষ্পত্তি না করে উনি আবার ঝামেলার কারণে আবার কেন মানে নিচে পাঠাচ্ছে। দেখেন, 23-এর মধ্যে উল্লেখ করা হয়েছে যে, আন্ডারলাইন করবেন, বিচারিক আদালত কর্তৃক যদি একটি মাত্র, আন্ডারলাইন করবেন, প্রাথমিক বিষয়ের উপর মামলা নিষ্পত্তি করা হয়ে থাকে। কিসের উপরে? এবং ওই বিষয়ের উপর আপিল আদালত ভিন্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে সংশ্লিষ্ট ডিগ্রি, আন্ডারলাইন করেন, বাতিল করে আপিল আদালত মামলাটি বিচারিক আদালতে ফেরত পাঠানোর নির্দেশ সহ পুনরায় কি কি বিষয়ে সিদ্ধান্ত প্রদান করবে সেই বিষয়ে নির্দেশ প্রদান করতে পারবে। এটুকু পরে কিছুই বোঝা যায় না, আমি একটু ব্যাখ্যা করি, এইভাবে শুনেন। যে ধরেন তানভীর মামলা করতে বাদী, মামলা করার পরে আলম ভাই ধরেন বিবাদী, উনি এসে আবেদন করছে যে তানভীরের আর্জি খারিজ করা হোক। কারণ ওই মামলাটার মনে করেন বিচার্য বিষয় টিষয় কিছুই গঠন হয়নি, সাক্ষ্য প্রমাণ তো পরের কথা, বিচার্য বিষয় গঠন হয় নাই। আলম ভাইয়ের দরখাস্তের প্রেক্ষিতে আদালত তানভীরের আর্জি করে দিতে কি? খারিজ। কারণ আমরা জানি 27-11 বিধিতে যদি আর্জি খারিজ হয়, তাহলে আর্জি খারিজের ভিতরে সংক্ষুব্ধ ব্যক্তির কয়েকটা প্রতিকার আছে। এক, আপিল করতে পারে উচ্চ আদালত, যেহেতু এটা একটা ডিম ডিগ্রি, মনে আছে? অথবা যদি একই তামাদি মেয়াদ থাকে তাহলে নতুন করে কি মামলা করতে পারে। এখন ধরেন তানভীরকে আপিল করলো, আপিল করার পরে আদালত তানভীরের ওই ডিক্রিটা বাতিল করছে, মানে আরজি খারিজের ডিক্রিটা কি বাতিল করছে, কিন্তু ওই মামলার কি অ্যাকচুয়ালি কিছু হয়েছে? বিচারিক আদালতের সাক্ষ্য প্রমাণ প্রমাণ কিছু কি হয়েছে? কিছুই কিন্তু হয় নাই। তাহলে উনি ওই ডিক্রি বাতিল করে উনি বিচারে পাঠাইছে যে আবার এই মামলা তুমি বিচার করে আবার পাঠাও। বুঝেন কিনা? কারণ এই মামলা তো তুমি খালি প্রিলিমিনারি পয়েন্টেই নিষ্পত্তি করছিলা, বাট এর তো ভালো মন্দ কোনো কিছু শোনা টোনা হয় নাই, তো এই কারণে তুমি এই মামলা আবার কি বিচার করো। কিন্তু তার আগে উনি ওই আরজি খারিজের ডিক্রিটা কি করছে? বাতিল করলো, বাতিল করে বললো যে তুমি আবার এই মামলা বিচার করে তারপরে আবার আমার কাছে পাঠাও। বুঝতে পারছেন? তাহলে কেন একটা মামলা আপিল আদালত রিমান্ডে পাঠায়? যখন ওই মামলাটা নিষ্পত্তি হয় কখন? প্রিলিমিনারি পয়েন্টে বা প্রাথমিক ভাবে। যখন ওই যে আরজি খারিজ তো প্রিলিমিনারি পয়েন্টেই হয়,
নাকি? ওই যে বললেন যে মামলাটা তামাদিদের বাড়ি, তো কজ অফ অ্যাকশন নাই, কোর্ট ফিস দেয় নাই, স্ট্যাম্প পেপার দেয় নাই, বা যতগুলো বিবাদী ততগুলো মানে সমনের সাথে ততগুলো আর্জির নকল দেয় নাই, এই সকল কারণেই তো আর্জি খারিজ হয়। তো আরজি খারিজ কিন্তু অলওয়েজ প্রিলিমিনারি পয়েন্টেই হয়। তো এই ক্ষেত্রে আরজি খারিজের ক্ষেত্রে আপিল আদালত ওই ডিক্রিটা বাতিল করে বিচারিক আদালতে পাঠাইতে পারে। কিসের জন্য? ওই মামলাটা কি চূড়ান্ত ভাবে মানে সরি পুনর্বিচারে পাঠাইছে, যাতে সে সাক্ষ্য প্রমাণ টমান সবকিছু গ্রহণ করে সবকিছু শেষ করে আবার পাঠায়। তো যদি আপনাকে বলে যে রিমান্ডে কেন পাঠানো হয়, সালাউদ্দিন বুলবুল ভাই? মানে পুনরায় আবার বিচার করে সাক্ষী মানে পুরো কাজ করে তার কাছে আবার আপিল বিষয়ে আবার পাঠাবে। বলেন আবার বলেন দি ভাই। তাই যে এই মামলার ঘটনা হচ্ছে কি, যে যে মামলায় প্রথম শুরুতেই শেষ হয়ে গেছে, শুরুতেই হয়ে গেছে, শেষ হয়ে গেছে, শুধু তার রেশ। বলেন তারপরে বলেন। আহ, সেই সেটা যদি আপিল হয় পুনরায় আবার ওই মামলার শুনানি বা অন্য বাকি যে স্টেপ গুলো আছে সেগুলো পুনরায় বিচার করে ফিরে আবার এক্স্যাক্টলি, মানে যখন আমার মামলাটা, এই কারণেই বলছে যে ডিগ্রি হচ্ছে দুইটা, হলো ডিম ডিগ্রি, একটা হলো আপনার রেস্টিটিউশন আর একটা হলো রিজেকশন অফ ক্লেইম। মনে আছে কিনা আপনাদের? এবং রিজেকশন অফ ক্লেইমের ক্ষেত্রে মামলাটার কিন্তু ইস্যু গঠন, তারপরে আপনার পারেন্টরি হিয়ারিং, এগুলা আর্গুমেন্ট কিছুই যখন না হয়ে যখন কোনো আর্জি রিজেক্ট করা হয়, তখন যখন সংযুক্ত পক্ষ ওই ডিগ্রির বিরুদ্ধে আপিল করে, তখন আপিল আদালত ওই ডিগ্রিটা বাতিল করে ওই মামলাটা পুনরায় বিচারের জন্য বিচারিক আদালতে পাঠাইতে পারে। এই যে পুনরায় ফেরত পাঠাবো, এটা বলে কি রিমান্ড। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো প্রতিকার দেখেন এখন। প্রতিকারের ক্ষেত্রে যদি দেখি, প্রতিকার যে 23 বিধির অধীন আপিল আদালত মকদ্দমা পুনর্বিচারের জন্য প্রেরণের আদেশ দিলে তার বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ 43 আদেশের 1 বিধির অধীন উচ্চ আদালতে বিবিধ আপিল দায়ের করতে পারে। এখন অনেকে প্রশ্ন করেন যে এই বিবিধ আপিলটা করবে কে, বাদী না বিবাদী? যে সংক্ষুব্ধ সে। ওই ফেরত পাঠানোর তে যদি কেউ কি হয়, সংক্ষুব্ধ হয়, সেই কি করবে, আপিল করবে। এটা বলে হলো যেহেতু এটা একটা আপিলযোগ্য আদেশ, 41 আদেশের 23 বিধি একটা কি আদেশ, আপিলযোগ্য আদেশ। এবং আমরা জানি আপিলযোগ্য আদেশের বিরুদ্ধে যদি আপিল করা হয়, সেটাকে কি আপিল বলে, বিবিধ আপিল বা মিসেলিনিয়াস আপিল, বা সংক্ষেপে বলে মিস আপিল। আশা করি বুঝতে পারতেন। আচ্ছা, আমরা গতে চলে আসি। গ, বিচার্য বিষয় গঠন এবং সেগুলো বিচারের জন্য প্রেরণ। মানে একটা মামলায় তো যখন বিচারিক আদালত বিচার করতে, তার তো একটা বিচার্য বিষয় ছিল না? বিচার্য বিষয় অনেকগুলা থাকে, বিচার্য বিষয় থাকে, কিন্তু আপিল আদালতে যখন মামলাটা পাঠাইছে, আপিল আদালতের মনে হয়েছে যে এরকম একটা বিষয় বিচার্য বিষয় গঠন করার দরকার ছিল, বাট বিচারিক আদালত বিচার্য বিষয় গঠন করে নাই। তখন আপিল আদালত বিচার্য বিষয় গঠন করে দিয়ে বিচারিক আদালতে বলতে পারে যে তুমি শুধুমাত্র পুরো পুরো মামলা বিচার করা লাগবে না, এই যে ইস্যুটা গঠন করে দিলাম, এই ইস্যুটার উপর বিচার করে পাঠাও। বুঝলেন কিনা? 23-এ যে ফেরত পাঠাচ্ছে 23 বিধিতে, সেই মামলাটা হলো পুরো মামলাটা বিচার করতেছে। বুঝতে পারছেন? আর এই যে 25 বিধি যেটা পড়বো, যে অতিরিক্ত বিচার বিষয় গঠন করে আদালতকে বলতেছে যে তুমি শুধু কোনটা বিচার করবা, এই যে ইস্যুটা গঠন করে দিলাম, এইটা জাস্ট বিচার করবা। একটু পড়ি দেখেন। 41 আদেশের বিধি 25 অনুযায়ী আপিল আদালত বিচার্য বিষয় গঠন করে তা বিচারের জন্য ফেরত পাঠাতে পারে। এখন আপনার কাছে মনে হইতে পারে যে 23-এও ফেরত পাঠাইলো, আবার এই জায়গাও তো ফেরত পাঠাচ্ছে, বাট 23-এ কিন্তু বিচার্য বিষয় গঠন করছে না, কিন্তু এই জায়গা কি করতেছে, বিচার্য বিষয় গঠন করে ফেরত পাঠাচ্ছে। দেখেন, বিচারিক আদালত, আন্ডারলাইন করেন, বিচার্য বিষয় গঠন করা হতে বা বিচার করা থেকে কি থাকলে, বিরত থাকলে আপিল আদালত যদি মনে করে যে মকদ্দমার সঠিক সিদ্ধান্তের জন্য প্রয়োজনীয় বিচার্য বিষয় গঠন করা দরকার, তখন আপিল আদালত ওইরূপ বিচার্য বিষয় গঠন করে বিচারিক আদালতে ফেরত পাঠাতে পারে। মানে আপিল আদালতের কাছে যখন আপিল করা হলো, উনি দেখলো যে একটা বিষয়ে বিচারিক আদালতের বিচার্য বিষয় গঠন করা প্রয়োজন ছিল, বাট উনি কি করে নাই, তখন আপিল আদালত ওই বিচার্য বিষয় গঠন করে পাঠাই দিছে বিচারিক আদালতে যে তুমি শুধু ওই যেটা আমি গঠন করে দিলাম এটারই বিচার করো। এখন আপনার কাছে মনে হইতে পারে যে 23-এও ফেরত পাঠাচ্ছে, আবার 25-এও কি ফেরত পাঠাচ্ছে, এই দুইটার ভিতরে পার্থক্য কি? এই কারণে পার্থক্য লিখে দিছি। দেখেন, বিধি 23 এবং 25-এর মধ্যে পার্থক্য। 23 বিধি প্রযোজ্য হবে শুধুমাত্র যে ক্ষেত্রে কোনো মকদ্দমা প্রাথমিক বিষয়ে নিষ্পত্তি করা হয়েছে এবং আপিলের ডিক্রিটি কি হয়েছে, পরিবর্তন করা হয়েছে, সেক্ষেত্রে আদালত মকদ্দমাটি ফেরত পাঠাতে পারে। এবং একই সাথে
উক্ত মোকদ্দমায় কোনো ইস্যু বা ইস্যু সমূহের বিচার করবে সেটার নির্দেশনা দিতে পারে। অন্যদিকে 25 বিধির অধীন আপিল আদালত কোনো নির্দিষ্ট ইস্যু গঠন করতে পারে এবং সেটা বিচারের জন্য আদালতে প্রেরণ করতে পারে। এই ক্ষেত্রে আন্ডারলাইন পয়েন্ট, নিম্ন আদালত শুধুমাত্র উক্ত বিচার্য বিষয়টি নিষ্পত্তি করবে, সম্পূর্ণ মোকদ্দমাটি পুনরায় বিচার করবে না। অর্থ যা দাঁড়ালো যে যখন রিমান্ডে 23 বিধিতে পাঠাচ্ছে তখন পুরো মামলাটা বিচার করতেছে এবং ওই জায়গায় উনি কিন্তু কোনো ইস্যু গঠন করে দেয় নাই। আর 25-এ হচ্ছে কি, উনি 25-এ যেটা সেটা কিন্তু অলরেডি নিম্ন আদালত কর্তৃক বিচার হয়ে গেছে, পুরো মামলাটা কি বিচার হয়েছে, সেটা কিন্তু প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হয় নাই। তখন সেটার বিরুদ্ধে যখন আপিল করা হয়েছে, আপিল আদালত দেখলো যে যদিও পুরো মামলাটা বিচার হয়েছে বাট একটা বিষয় বিচার্য বিষয় গঠন করা দরকার ছিল, যেটা করা হয়নি, তখন ওই বিচার্য বিষয়টা গঠন করে দিয়ে ওটা ফেরত পাঠাবে যে তোমার পুরো মামলা বিচার করা লাগবে না, এই যে ইস্যুটা গঠন করে দিলাম এটা বিচার করো শুধু। বুঝতে পারছেন? তাহলে 23 আর 25-এর পার্থক্য, উভয় ক্ষেত্রে কিন্তু ফেরত পাঠায়। বুলবুল সাহেব বুঝতেন কিনা? নামাজের বিরতি, 6টা বাজে, নামাজের বিরতি 10 মিনিট পর শুরু হবে। হ্যালো, Bluetooth mode connected. হ্যালো। স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তো দেখেন আমরা আমরা পড়াই ফিরি। আচ্ছা পিয়াল সাহেব, আপনার সাথে আজাদ সাহেবের দেখা হয় না? আজাদ সাহেব জি স্যার, দেখা হয় স্যার। উনি আসেন না কেন? স্যার উনি আসবে স্যার, ওই যে আমারে বললো যে প্রিলিমিনারি রিটেন দুইটাই উনি করবে স্যার, তাই বললো। তা আমি আবার বললাম যে এরকম আপনি একটা কোর্সে ভর্তি হলে দুইটা সুবিধা নিতে পারবেন, স্যারই সুযোগ আমাদেরকে দিয়েছে। পরে বললো উনি যে একটু আসবে টাকা কেন? পয়সার ঝামেলা আছে, এই তো স্যার। টাকা পয়সা, টাকা পয়সা আপনাকে কারে এরকম না দিলে পড়তে পারবেন না? স্যার স্যার এই কথা আমি বলছি, স্যার এই কথা আমি বলছি যে স্যার তো আসলে টাকা পয়সা নিয়ে আজ পর্যন্ত কাউরে কিছু কোনোদিন বলে নাই, তাই সমস্যা কি? পরে বলতেছে যে দেখি যাবানি, আমার এরকম তো গতকালকেও বললো। জি স্যার। দেখেন, টাকা পয়সা মেইন কারণ না। আজাদ সাহেব তো যে কোনো, আজাদ সাহেব যে কোনো সময় যখন নতুন কোর্স শুরু হয়েছে উনি সবার আগে টাকা দিয়েছে, সব সময় ওই বিকাশে টাকা উনি আগে পাঠাইছে। দেখেন, যাই জি হোক, স্যার। অতিরিক্ত সাক্ষ্য আমরা আপিল আদালতের ক্ষমতা পেয়েছিলাম 4টা। প্রথম ছিল হচ্ছে আপনার কোনো মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে, 41 বিধি 24 বিধি। এরপরে হচ্ছে আপনার মামলা পুনর্বিচারে পাঠাতে পারে, 41 23 বিধি। এবং বিচার্য বিষয় গঠন করে সেটা বিচারের জন্য ফেরত পাঠাতে পারে, 41 25 বিধি। এখানে একটা জিনিস মনে রাখেন, এই যে যে 3টা আমরা ক্ষমতা পড়লাম এর ভিতরে একটাই হচ্ছে আপিলযোগ্য আদেশ, আর বাকি 2টা কি রিভিশন যোগ্য। বুঝেন কিনা? তার মানে 23 পুনর্বিচারে যে ফেরত পাঠাচ্ছে এটাই হলো শুধুমাত্র কি আপিল যোগ্য। আর ওই যে যে চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করলো প্লাস এই যে যে 25-এ যে আপনার বিচার্য বিষয় গঠন করে যে পাঠালো, এই 2টা হচ্ছে কি রিভিশন। এর বিরুদ্ধে কিন্তু বিবিধ আপিল করা যায় না। এবার আমরা চলে আসি, দেখেন সবশেষেরটা 107-এর ঘ, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ বা গ্রহণের নির্দেশ প্রদান। অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ বা গ্রহণের নির্দেশ প্রদান। দেখেন, আপিল আদালত, এটা পড়ার আগে আমি একটু বলে নিই যে আপিল আদালত যখন আপিল করা হলো তখন উনি ওই নথিপত্র পর্যালোচনা করে ওনার কাছে যদি মনে হয় যে একটা বিষয়ে আহ আমার বিচারিক আদালতের সাক্ষ্য গ্রহণ করা দরকার ছিল বাট বিচারিক আদালত সাক্ষ্য গ্রহণ করে নাই, বুঝতে পারছেন? নর্মালি আপিল আদালতের কাজ কিন্তু সাক্ষ্য গ্রহণ না। আপিল আদালত দেখবে যে কোনো ভুল ত্রুটি আছে কিনা এটা সংশোধন করা। সাক্ষ্য গ্রহণের কাজ কার? বিচারিক আদালতের। কিন্তু আপিল আদালত যদি দেখে যে একটা বিষয়ে সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল কিন্তু সাক্ষ্য গ্রহণ করেন না, সেই ক্ষেত্রে আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করার নির্দেশ দিতে পারে 41 কত বিধিতে? 27 বিধিতে। বুঝতে পারছেন? এই যে পড়ি দেখেন, আপিল আদালত কর্তৃক অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের ক্ষমতা 107 ধারায় দেওয়া হয়েছে। 107-এর কত বলেন তো? কত? ঘ। 107-এর ঘ। কোন কোন প্রেক্ষাপটে, এটা ল দেন আপিল হয়ে গেছে, আপিল আদালত কোন কোন প্রেক্ষাপটে আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে তা 41-27 বলা হয়েছে। অর্ডার 41-27 অনুযায়ী পক্ষগণ অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে
অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে চাইলে আপিল আদালতে আবেদনের মাধ্যমে অনুমতি নিতে হবে। এছাড়া যদি পক্ষ যারা তারা যদি মনে করে যে আমরা আরো সাক্ষ্য দিতে চাই, তাহলে অনুমতি চাবে কার কাছে? আপিল আদালতে। আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণের জন্য আবেদন পাওয়ার পর নিম্নোক্ত বিষয়ে সন্তুষ্ট হলে আপিল পর্যায়ে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারবেন। এছাড়া এখানে আর একটা কথা বলা হয় না, আপনি এমন ভাবে বলবেন যে যদি আপিল আদালত মনে করে যে বিচারিক এই যে নিচেই আসতেছে সেই কথাটা অবশ্যই দেখেন, যে বিচারিক আদালত এমন কোন সাক্ষ্য গ্রহণ করতে অস্বীকার করেছে যা তার গ্রহণ করা কি ছিল, উচিত ছিল। অর্থাৎ বিচারিক আদালতের একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা উচিত ছিল, বাট বিচারিক আদালত সেটা করেন নাই, তাহলে সেটা করার জন্য আবেদন করবে কার কাছে? আপিল আদালত। এবং আপিল আদালত অনুমতি দিতে পারে 41 কত বিধিতে? 27 বিধিতে। পরেরটা দেখেন, যেসব সাক্ষ্য নেওয়া আপিল আদালত উপযুক্ত বলে মনে করে। এছাড়া যদি কোনো বিষয় আপিল আদালত মনে করে যে এই বিষয়ে সাক্ষ্য নেওয়া দরকার, এছাড়া সবশেষে কি রায় প্রদানের সুবিধার্থে। এছাড়া আপনি দেওয়ানি কার্যবিধিতে ভারী মজা আছে, এক জায়গায় লিখবেন যে ন্যায় বিচারের স্বার্থে। সব জায়গায় লেখা যায় কি ন্যায় বিচারের স্বার্থে, ফৌজদারিতে লেখা যায় সরল বিশ্বাসে, ন্যায় বিচারের স্বার্থে ওই জায়গাও হয়। দেখেন প্রতিকার, মোটরসাইকেল মার্কা কি? আমার আজকে আজকে 23 তারিখ আজকে দেখেন আপিল আদালতে অতিরিক্ত প্রতিকার, আপিল আদালতে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের কোনো আবেদন মঞ্জুর বা প্রত্যাখ্যানের আদেশ আপিলযোগ্য না, কিন্তু এই আদেশের বিরুদ্ধে কি করা যাবে? রিভিশন করা যাবে। সো আমরা এই যে আপিল আদালতের 4টা ক্ষমতা পড়লাম, এই 4টা ক্ষমতার মধ্যে শুধু আপিলযোগ্য কয়টা? কোনটা? 23 বিধি, 41 আদেশের 23 বিধি। আর বাকিগুলা কি আপিল অযোগ্য, মানে হচ্ছে কি ডিভিশন যোগ্য। দেখেন উপরোক্ত ক্ষমতা ছাড়াও আন্ডারলাইন করবেন 107-2 ধারা অনুযায়ী মূল এখতিয়ার সম্পন্ন আদালতের মকদ্দমার বিষয়ের উপর যে ক্ষমতা ও কর্তব্য আছে, আপিল আদালতেরও এরূপ ক্ষমতা ও কর্তব্য থাকবে। 107-2 ধারায় বলতেছে যে মূল আদালতের যেরকম ক্ষমতা আছে, আপিল আদালতেরও কি সেরকম একই ক্ষমতা থাকবে। এছাড়া অর্ডার 41-এর বিধি 5 অনুযায়ী আন্ডারলাইন করবেন আপিল পিয়াল সাহেব সর্বশেষ কোন পর্যন্ত শুনছেন? হ্যালো, আপনারা কথা শুনতেছেন? জি স্যার, এখন শুনতেছি, কিছুক্ষণ আগে শোনা গেছিল না। কোন পর্যন্ত শুনছেন বলেন তো ভাই? আমি পরে জয়েন করছি, আমি তো ওই যে ওই মাত্রই জয়েন করলাম আর কি। পিয়াল কোন পর্যন্ত শুনছেন সর্বশেষ? স্যার আপনি ফোন আসা পর্যন্ত আপনি মনে হয় শুনেন নাই, মানে সর্বশেষ কি শুনছেন? এই প্রতিকার পড়ছিলাম 107-2 স্যার শুনছেন কিনা? কনক্লুশন পর্যন্ত আসছিলেন স্যার, উপযুক্ত উপযুক্ত ক্ষমতা ছাড়াও আচ্ছা ধন্যবাদ, ধারা 107-2 এই পর্যন্ত স্যার। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। দেখেন যে উপরোক্ত ক্ষমতা ছাড়াও ধারা 107-2 অনুযায়ী মূল এখতিয়ার সম্পন্ন আদালতের মকদ্দমা বিচারের যে ক্ষমতা বা কর্তব্য আছে, আপিল আদালতেরও এরূপ ক্ষমতা ও কর্তব্য থাকবে। সহজ কথা দাঁড়ায় যে মামলা বিচারের ক্ষেত্রে বিচারিক আদালতের যেরকম ক্ষমতা আছে, আপিল আদালতেরও সেই একই ক্ষমতা আছে। এটাই বলছে কত ধারায়? 107-2 ধারায়। এছাড়া দেখেন 41 আদেশের 5 বিধি অনুযায়ী আন্ডারলাইন করবেন আপিল চলাকালীন সময় ডিক্রি জারি স্থগিত রাখতে পারে। এছাড়া বিধি 12-এ অনুযায়ী আপিলে মুলতবি করতে পারে। সো আপিল চলাকালীন সময় যে জারি কার্যক্রম স্থগিত রাখতে পারে, এটা কিন্তু কতদিনই আমরা জানছি না। 41 আদেশের 5 বিধি মনে আছে? ওই যে আপিলের মানে যদি নির্দিষ্ট সময় চলে যায় তখন আপনি আবেদন করবেন স্থগিতের কোথায়? আপিল আদালতে। আর এছাড়া 12-এ রুল 12-এতে আপিল মুলতবিও করতে পারে, মানে আপিলের সময়ের আবেদন মঞ্জুর করে বিধি 12-ক, বিধি 12-ক, মানে এগুলাও আপনার আপিল আদালতের ক্ষমতা। এই অনুপ কি বোঝেন নাই? কি বোঝেন নাই? 41 আদেশের 5 বিধি গতদিন আমরা জিক্রিজার স্থগিত করলাম না? 21 আদেশের 26 বিধি, 21 আদেশের 29 বিধি আর 41 আদেশের 5 বিধি। 5-এর 1 হলো আপিল আদালত, 5-এর 2 হচ্ছে বিচারিক আদালত। মনে নাই? গতদিন পড়লাম। এছাড়া আপিল মুলতবিও করতে পারে, এটা হলো 12-ক, 12-ক।
ধন্যবাদ। নামাজের বিরতি আবার 10 মিনিট পর শুরু হবে। আমরা বিরতির পর পড়া শুরু করি ভাই। দেখেন, পরীক্ষায় প্রশ্ন আসে, শুনতে পাচ্ছেন অনলাইনে যারা আছেন ভাই? শুনতে পাচ্ছি জি স্যার। স্যার, শোনাচ্ছি স্যার। কতক্ষণ পড়াই দেখেন, কখন আপিল আদালত তদবিরের অভাবে, আন্ডারলাইন করেন, তদবিরের অভাবে আপিল খারিজ করতে পারে এবং একটি আপিল একতরফা ভাবে শুনতে পারে। আপিল খারিজ আর আপিল একতরফা শুনানি পড়ার আগে আমি একটু আপনাদের কাছে পুরাতন পড়া জিজ্ঞাসা করি, অনলাইন অফলাইন উভয়ের কাছে। বলেন তো, একটা মামলা নয়া দেশে কখন খারিজ হয়, কয়টা বিধিতে খারিজ হয় বলেন তো, কে পারবেন? দুই দিন। চারটা স্যার। আচ্ছা, চারটা কি কি বলেন তো 5, একদম? 8, 2, বলেন 3, কি? 5, 8। হ্যাঁ, কি কি বলেন? দুয়ে কি? 2 হচ্ছিল স্যার ওই যে টাকা না দিলে, মানে কি যে খরচ না দিলে খারিজ। জি আর 3 হচ্ছিল তার উভয় উভয় পক্ষ যদি না আসে তাহলে মোকদ্দমা খারিজ। জি, ধন্যবাদ। আর 5 হচ্ছে স্যার মানে এই যে মানে বিনা কারণে যদি ওই স্যার ফেরত ফেরত আসে। সমন ফেরত আসে এবং আপনি আহ, 30 দিনের মধ্যে পদক্ষেপ নেন নাই, তখন খারিজ। জি স্যার, তাহলে খারিজ জি। কত? আর আর জি স্যার। 8 বিধিতে হচ্ছে বিবাদী আসছে, বাদী আর- আসে আ- নাই, জি মনে স্যার, আছে? 8 বিধিতে হচ্ছে বিবাদী আছে। জি স্যার। বাদী আসে নাই, ধন্যবাদ। আর একতরফা শুনানি নিষ্পত্তি হয়, একতরফা ডিক্রি হয় কোন ক্ষেত্রে? একতরফা ডিক্রি মামলায় একতরফা স্যার, বাদী 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 আসছে, বিবাদী আসে নাই। নয়া দেশের 6 বিধিতে, নয়া দেশের জি স্যার, ঠিক 9-6। জি স্যার। 9-6 করতে করতে আসে নাই, পরে আর ডিক্রি দিয়ে দিয়েছে। এখন দেখেন, জি স্যার। ঠিক একই কারণে শুনেন, ঠিক একই কারণে একটা মামলা যেভাবে খারিজ হয়, একটা আপিলও খারিজ হতে পারে, বা একটা আপিলও একতরফা নিষ্পত্তি হতে পারে। দেখেন, তাহলে এখানে জানতে চেয়েছে যে কখন একটা আপিল খারিজ হয় তদবিরের অভাবে। তদবির এই জায়গা, আমরা যে তদবির যে নেগেটিভ ওয়ার্ডটা ইউজ করি, যে তুমি তদবির করছো মানে টাকা পয়সা দিছো কোনো, সেটা এই তদবির মনে হলে আপনি পদক্ষেপ নেন নাই, কোনো পদক্ষেপ নেন নাই, এটা এই তদবির এখানে। তো তদবিরের অভাবে কখন আপিল খারিজ হয় আর তদবির আর কখন একতরফা নিষ্পত্তি হয় সেটা জানতে চেয়েছে। দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অনুসারে আপিল আদালত, আন্ডারলাইন করবেন, তদবিরের অভাবে নিম্নোক্ত ক্ষেত্রে আপিল খারিজ করতে পারে। কি কি ক্ষেত্রে দেখি আমরা? 41 আদেশের রুল কত? 11-2 আর 17-1 অনুসারে আপিল শুনানির জন্য নির্ধারিত দিনে উপস্থিত না হলে, এটা হলো ওই যে নয়া দেশের 3 আর 8-এর মতো। 3 আর 8-এই তো বাদী উপস্থিত ছিল না। তো এই জায়গা বলছে 11-2 আর 17-1 অনুসারে আপিল শুনানির জন্য যে নির্ধারিত দিন, কেউ উপস্থিত না থাকলে, আপিলকারী, বাদী কেন, আপিলকারী, কেউ উপস্থিত না থাকলে। তো এই সব জিনিস কিন্তু আমাদের প্রিলিতে পড়ে, অ্যাকচুয়ালি আপনি জানেন যে 11-2 আর 17-1 এই জায়গা খারিজ করতেছে কেন? আপিলকারী আসে নাই, আপিলকারী আসে নাই। আচ্ছা, পরেরটা দেখেন, 41 আদেশের বিধি 18-এর অধীন নোটিশ জারির খরচ নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে আপিলকারী ব্যর্থ হওয়ার কারণে প্রতিবাদীকে নোটিশ দেওয়া না হলে, তাহলে 18 বিধিতে বলতেছে যে আপিলকারী যদি নোটিশ জারির যে খরচ, মূল মামলায় যেটারে বলে সমন, আপিলের ক্ষেত্রে সেটারে বলে কি নোটিশ, নোটিশ জারির খরচ দেন নাই। আমাদের সালাউদ্দিন বুলবুল ভাই বলেন, এই 18 বিধিটা মূল মামলা নয়া দেশের কোন বিধির মতো? আপিলের ক্ষেত্রে যেটা 41 দেশের 18 বিধি খারিজ হচ্ছে, মূল মামলার ক্ষেত্রে এটা নয়া দেশের কোন বিধির মতো? মায়ের খাবেন আপনি? 9 দেশে 2 স্যার। কত বিধি বলেন? 9 দেশে 2 স্যার। নয়া দেশের 2-এও বলছে যে সমন ডাক মাসুল যদি না দেয় সমন জারির জন্য, সেই ক্ষেত্রে খারিজ হতে পারে। আর এখানে বলতেছে যে নোটিশ জারির জন্য যদি আপিলকারী কোনো আপনার খরচ না দেয়, সেক্ষেত্রে খারিজ হবে কত? 41 দেশের 18 বিধিতে, নাকি? পরেরটা দেখেন, 41 আদেশের বিধি কত? 15 ক বা 15-এ অনুসারে হাইকোর্ট বিভাগ আপিল গ্রহণের পর নির্ধারিত সময়ের মধ্যে আপিলকারী আপিল পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে বা তদবির করতে
ব্যর্থ হলে হাইকোর্ট বিভাগ আপিল খারিজ করে দিতে পারে। এটা হলো আপনি হাইকোর্ট বিভাগে আপিল করতেন, বাট আপিল করার পরে আর কোনো পদক্ষেপ নেন নাই, তাহলে হাইকোর্ট বিভাগ এটা খারিজ করবে কততে? 15-র কততে? ক 15-র এ বা 15 ক। তাহলে আমরা যখন আপিল খারিজ করব তখন আমরা মূল মামলা খারিজের সাথে তুলনা করে পড়ব। মূল মামলায় 9 আদেশে খারিজ হতো 2, 3, 5, 8 বিধিতে, মনে আছে? আর এই জায়গায় খারিজ হচ্ছে আপিলকারীর অনুপস্থিতির জন্য 11-2, 17-1, 11-2, 17-1। নোটিশ ফি দেয় নাই কত? 18, 41 আদেশের 18 বিধি। আর 15-র কথা বলতেছে যে হাইকোর্টে আপিল করতেন বাট কি নেন নাই? পদক্ষেপ নেন নাই, সেই ক্ষেত্রে খারিজ করতে দিতে পারে হাইকোর্ট বিভাগ 15-র পথে। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। এবার আমরা চলে আসি, দেখেন যে একটা আপিল কখন একতরফা শুনানি হয়। একতরফা শুনানি আন্ডারলাইন করেন। অর্ডার 41 বিধি কত? 17-2। ওখানে আছে 9 আদেশের কত বিধি? 6। আর এটা হলো 17-2। আপিল শুনানির দিন আপিলকারী হাজির হলেও প্রতিবাদী বা রেসপন্ডেন্ট, এই প্রতিবাদী বা রেসপন্ডেন্ট শব্দটা বলতেন। মূল মামলায় যে করে তারে বলে বাদী, যার বিরুদ্ধে করে তারে কি বলে? বিবাদী। আর আপিলের ক্ষেত্রে যে আপিল করে তারে কি বলে? আপিলকারী। আর যার বিরুদ্ধে করে প্রতিবাদী বা রেসপন্ডেন্ট, প্রতিবাদী বা রেসপন্ডেন্ট। তাহলে দেখেন আপিলের শুনানির দিন আপিলকারী হাজির হলো, প্রতিবাদী অনুপস্থিত, মানে প্রতিবাদী কি? হাজির হয় নাই। এই ক্ষেত্রে আপিলটির একতরফা শুনানি হবে, এবং আপিল শুনানির দিন প্রতিবাদী হাজির না হলে একতরফা শুনানি। এখানে কিন্তু একতরফা ডিক্রি বলে না, এই জায়গায় কি বলছে? একতরফা শুনানি। তো আমি ওখানে খারিজের ক্ষেত্রে মনে রাখবো 11-2, 17-1, 18 আর 15 ক। আর একতরফা শুনানির ক্ষেত্রে মনে রাখবো কত? 17-2। এখন আমরা চলে এসে এই দুইটার বিরুদ্ধে প্রতিকার কি? যদি খারিজ করে তাহলে কি প্রতিকার, আর যদি আপিল একতরফা শুনানি করে তাহলে কি প্রতিকার? বলেন তো, খারিজ আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ কে? আপিলকারী না প্রতিবাদী? আপিলকারী। আর একতরফা শুনানির বিরুদ্ধে সংক্ষুব্ধ? আপিলকারী স্যার। একতরফা শুনানির প্রতিবাদী। বিরুদ্ধে বিবাদী বলেন কেন? কি? প্রতিবাদী। কে? প্রতিবাদী। আচ্ছা দেখি, দেখেন যে তদবিরের অভাবে আপিল খারিজের আদেশ এবং একতরফা আদেশ, এখানে বলতেন সরাসরি রদের বিধান। পরীক্ষা একবার আসছিল সরাসরি রদের বিধান, কিন্তু আমি এই জায়গা সরাসরি ছাড়াও আরো রদের কি কি বিধান আছে সেটা আলোচনা করছি, বাট আমাদের জানা থাকা ভালো আর কি, বুঝতে পারছেন? আর আমরা জানি যে জায়গায় সরাসরি কথা আছে সেই জায়গায় যোগ হবে কি? ক অথবা ক্যাপিটাল এ। ক্যাপিটাল এ। দেখেন, হ্যাঁ রিভিশন আছে। দেখেন, তদবিরের অভাবে আপিল খারিজের আদেশ রদের বিধান সম্পর্কে 41 আদেশের আন্ডারলাইন করবেন 19 আর 19 ক। 19 আর 19 ক। মানে আপনার যদি 4টা বিধিতে খারিজ হয়, ওই যে 11-2, 17-1, 15 আর 18, 15 ক আর হলো 18, এই 4টাতে খারিজ হইলে আপনার প্রতিকার আছে কত? 19 আর 19 ক। 19 আর 19 ক বা 19 এ। অপরদিকে বানানটা ঠিক করেন, আপিলের একতরফা আদেশ সরাসরি রদের বিধান সম্পর্কে 41 আদেশের 21 আর 21 কতে আলোচনা করা হয়েছে। অর্থাৎ 41 আদেশের 17-2-তে যে একতরফা শুনানি করলো সেটার প্রতিকার আছে কততে? 21 আর 21 ক। 21 আর 21 এ বা 21 আর 21 ক। বুঝতে পারছেন? যেটা আমরা করছি আর এখানে একতরফা 13 করে, এখানে হলো হচ্ছে 19 19 এ আর 21 এ। জি, বুঝতে পারছেন? 9 আদেশে যদি আপনি তুলনা করেন তাহলে 9 আদেশের 9 আর 9 ক ছিল, এখানে সেটা হলো 41 আদেশের 19 আর 19 ক। আর 9 আদেশে একতরফা ডিক্রির বিরুদ্ধে রদের আবেদন 13 আর 13 ক, এখানে সেটা হবে কত? 21 আর 21 ক। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা চলে আসি আপিল খারিজ রদের আদেশ বিধান। 41 আদেশের 11-2, 15 এ, 17-1 এবং 18 বিধির অধীন আপিল আদালত তদবিরের অভাবে আপিল খারিজের আদেশ দিলে আপিলকারী, এ জায়গা সংক্ষুব্ধ কে? আপিলকারী। দেখেন 41 আদেশের 19 বিধির অধীন 30 দিনের মধ্যে, কয় দিনের মধ্যে? এই 30 দিন বলছে তামাদে আইনের কত অনুচ্ছেদ? 168 অনুচ্ছেদ। বল দিবেন যথেষ্ট কারণ দেখিয়ে
আপিলটি পুনঃগ্রহণ বা পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারে। আপনি 41 বিধিতে যে আবেদনটা করতেছেন এই জায়গা কি দেখাচ্ছেন? টাকা দিচ্ছেন না, এই জায়গা কি দেখাচ্ছেন? সাফিসিয়েন্ট কজ। সাফিসিয়েন্ট কজ হতে পারে আপনার অসুস্থতা, দারিদ্রতা, আইনজীবীর ভুল, আইনের পরিবর্তন, এইগুলা নাকি? তাহলে 19-এ করলে আমার টাকা পয়সা লাগতেছে না, বাট বা দেখেন বা, এবং এটারে কিন্তু সরাসরি বলে না, এটারে কি সরাসরি বলে না। তদবিরের অভাবে আপিল খারিজের আদেশ আন্ডারলাইন করেন। সরাসরি রদের বিধান দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর অর্ডার 41 বিধি কত? 19 ক। 19 ক এর মধ্যে বর্ণিত আছে। 19 ক বিধি অনুযায়ী বিলম্ব এড়ানো, আন্ডারলাইন করেন, বিচার ত্বরান্বিত করার উদ্দেশ্য। ত্বরান্বিত শব্দের অর্থ কি তানভীর? তাই কি? সামনের দিকে ত্বরান্বিত মানে দ্রুত করা নাকি? এই কারণে জিজ্ঞেস করা যে ক্লিয়ার আছে কিনা। দেখেন, বিচার ত্বরান্বিত করার উদ্দেশ্যে সাক্ষ্য উপস্থাপনের নির্দেশ প্রদান না করে আদালত সরাসরি আপিল পুনঃগ্রহণ, শব্দটা বলতেন পুনঃগ্রহণ। আমি এই যে 19 আর 19 পদে যে আবেদনটা করতেছেন এটা পুনঃগ্রহণের, কিসের পুনঃগ্রহণ বা পুনরুদ্ধার? পুনঃগ্রহণ বা কি পুনরুদ্ধার। এজন্য খারিজের তারিখ থেকে আন্ডারলাইন 30 দিনের মধ্যে এফিডেভিট সহ আবেদন করতে হবে। এই বিধির অধীন সর্বোচ্চ বল দিবেন একবার আপিল পুনঃগ্রহণের আবেদন করা যায়। পুনঃগ্রহণ বানানটা জায়গা ভুল আছে, জ ফালা কেটে দিয়ে ইয়া লেখেন, বিসর্গ দেন। এখন তাহলে তানভীর সাহেব আমারে বলেন যে আপনি ধরেন আপিলকারী, আপিল খারিজ হলো, এখন আপনি আবেদন করবেন 41-19-এ নাকি 19 কতে? কেন বলেন, ব্যাখ্যা দেন। আর টাকা নাই এই কারণে 19-এ থাকবেন, আর টাকা থাকলে কিছু যাইতেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ। তো আর 19 পথে এই জায়গায় একটা জিনিস এখানে দেখেন, এখানে আমাদের 19 পথে কোনো খরচের কথা বলে নাই। এটা এটা সরাসরি খরচ যেটা 19 ক, এখানে একটু ব্র্যাকেটে লেখেন, আদালত ইচ্ছা অনুযায়ী খরচের নির্দেশ দিতে পারে। আদালত ইচ্ছা অনুযায়ী খরচের নির্দেশ দিতে পারে, এখানে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট বলে নাই 19 কতে। জি, মানে এই জায়গা খরচ দিবে, বাট এই খরচটা কত সেটা এখানে সুস্পষ্ট ভাবে বলে নাই। নর্মালি যে যত জায়গা ক ক আছে সব জায়গায় একটা খরচ বলে দেয়, কিন্তু এই 41-19 পদে কোনো খরচের কথা সুস্পষ্ট ভাবে কি বলে নাই। তো রশিদ সাহেব, আপনার কিন্তু নট অনলি যে আপনার জন্য খালি যে প্রিলিড পড়া তা মানে লিখিত পড়া তা না, এটা কিন্তু আপনার দেওয়ানি কার্যবিধি হচ্ছে। উন্নতি করেন একেবারে, যেন মানে আপনাদের নিয়ে কষ্ট করতেছে যাতে ফল সুফল আর ভালো ফলাফল আসে। তাহলে যদি আপনাকে এইভাবে বলে, একটা ভালো প্রশ্ন দেখেন প্রিলিমিনারিতে, যে 41-19 পদে সরাসরি আপিল খারিজ রদ করলে আদালত কত টাকা খরচ প্রদানের নির্দেশ দিতে পারে? আদালতের ইচ্ছা অনুযায়ী। এই জায়গা কিন্তু কোনো সুনির্দিষ্ট পরিমাণ বলে নাই। নর্মালি দেখেন আমি বলি 9 ক, 9 আদেশের 9 ক, 9 আদেশের 13 ক, তারপরে আপনার 22 আদেশের 9 ক, এই জায়গা যত মোটামুটি ক ক সরাসরি রদের বিধান টিধান আছে সব জায়গায় একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলা আছে। কিন্তু এই জায়গায় 41-19 পথে সরাসরি রদ করতেছে, বাট এখানে কোনো কি নাই, সুনির্দিষ্ট অ্যামাউন্ট নাই। পরেরটা দেখেন, এছাড়া আপিল খারিজের আদেশের বিরুদ্ধে আপিলকারী উচ্চ আদালতে রিভিশন করতে পারে, কিন্তু আপিল করতে পারে। এটার অর্থ কি? মানে আপনি 19-এও যান নাই, 19 কতেও যান নাই, সরাসরি ওই 4টা বিধির অধীনে, ওই যে 11-2, 17-1, 15 ক আর 18, এই 4টার বিরুদ্ধে আপনি সরাসরি রিভিশন করতে পারেন। মানে আপনি 19-এও যান নাই, 19 কতেও যান নাই, সরাসরি কি করতে পারেন? রিভিশন করতে পারেন। তো খারিজ করে তাহলে কত কততে ভাই আমি বলি, দেখেন 11-2 আর 17-1 আপিলকারী আসে নাই। 18-তে হলো নোটিশ জারির খরচ দেন নাই। 15-এর কত হলো হাইকোর্টে তদবির করেন নাই। আর এগুলোর প্রতিকার আছে 41 আদেশের 19 আর 19 কম। আর 19 আর 19 কত যদি আমি না যাই, সরাসরি কি করতে পারবো? রিভিশন করতে পারবো। এখন এখানে একটা জিনিস আছে দেখেন, আপিল পুনঃগ্রহণের আবেদন প্রত্যাখ্যান হলে প্রতিকার।
পুনঃগ্রহণের আবেদন কি হয়েছে, এটা কিন্তু থার্ড ব্র্যাকেট, এটা নরমালি আপনার লেখা লাগবে না, বাট এখানে আমি সংক্ষেপে বলে দিছি, বিস্তারিত লিখি নাই। যে 19 বিধি যদি না মঞ্জুর হয়, তাহলে দেখেন 19 বিধির যে দরখাস্ত বা ওদের যে আবেদন, এটা যদি না মঞ্জুর হয়, তাহলে 43 আদেশ অনুযায়ী উচ্চ আদালতে কি বিবিধ আপিল। আর 19 বিধি যদি মঞ্জুর হয়, তাহলে সংক্ষুব্ধ পক্ষ করবে কি রিভিশন। আর 19A মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক সমান সমান কি। আবার এইভাবে পরীক্ষার খাতায় লিখেন না, তানবিল লিখবেন ওইভাবে যেন লিখেন না। এই জায়গায় আমি পরীক্ষার খাতায় লিখলে কিভাবে লিখবো বিস্তারিত, এটা হলো আপনার বোঝার স্বার্থে আমি দিয়েছি যে 19 বিধির যে দরখাস্তটা, এটা যদি না মঞ্জুর হয় আমার প্রতিকার কি আপিল। আর 19 বিধির দরখাস্ত যদি মঞ্জুর হয়, মানে আপিলকারী তো যা চাইছিল তা পেয়ে গেল, সেক্ষেত্রে সংক্ষুব্ধ প্রতিবাদী তার প্রতিকার কি রিভিশন। আর 19 ক বা 19A মঞ্জুর বা না মঞ্জুর যাই হোক না কেন প্রতিকার কি। এটা কিন্তু আপনার জানার কথা যে যত জায়গায় এ আছে, এটা মঞ্জুর না মঞ্জুর যাই হোক না কেন কি রিভিশন। মনে আছে? আমরা খাতা দেখবেন, জি, তারা তো আমাকে কিন্তু অনেক এভাবে লিখে তারা তো বেশি বুঝে। ফর্মাল হয় না ভাই, অনেক যত যাই হোক এটা ফর্মাল হয় না। ধরেন আমার বাবার সাথে আমার মতোই সম্পর্ক ভালো হোক, আমি কি কোর্টে যাই আব্বারে আব্বা করে ডাক দিব? তখন কি বলতো স্যার, যতই যাই হোক মানে ফর্মালিটি আছে তো, বুঝা গেছে? এগুলা যদি আপনি লেখেন তাহলে তো আপনার পুরো লেখারই দরকার নাই, যেহেতু সে জানে আমি কি ওর লিখে আসলাম যে আপিলে লই এই, আপনি তো বিস্তারিত জানেন আর কি লিখবো, ভালো করে আমি জানি না, তো ওই কথা বলবেন। আচ্ছা, আর এখানে আমি বিস্তারিত লিখি নাই কেন, কারণ আপনাদের যাতে সহজে বোঝেন এই জন্য আর কি, এর বেশি না। আর এটা ইম্পর্টেন্ট, মানে এই প্রশ্নের উত্তর না কিন্তু, বাট আপনার যাতে জানা থাকে। দেখেন আপিলের আপিলের একতরফা আদেশ রদের বিধান, আপিলের একতরফা আদেশ রদের বিধান মানে একতরফা আদেশ দিছিল কততে, 17-2। দেখেন 41 17-2 বিধির অধীন আপিল আদালত প্রতিবাদীর অনুপস্থিতির কারণে, কার অনুপস্থিতির কারণে, প্রতিবাদীর অনুপস্থিতির কারণে আপিলটি একতরফা শুনানি করে রায় দিলে সংক্ষুব্ধ প্রতিবাদী কি করতে পারে, আমরা দেখি আসেন। আমরা জানি যে 17-2 বিধিতে যদি একতরফা শুনানি করে, তাহলে প্রতিকার আছে কততে, 21 আর 21 ক নাকি। দেখেন 21 বিধির অধীন 30 দিনের মধ্যে তামাদি আইনের কত অনুচ্ছেদ 169 যথেষ্ট কারণ দেখে, যথেষ্ট কারণ শব্দটা বলতেন মানে কি সাফিসিয়েন্ট কজ, আপিলটি এই পুনঃ শুনানি শব্দটা বলতে দেন, এটা হলো রি হিয়ারিং পুনঃ শুনানি। খারিজ হইলে করে পুনঃ গ্রহণ, আর একতরফার ক্ষেত্রে কি পুনঃ শুনানি, বুঝেন কিনা। বা বা 21A বিধির অধীন আপিল আন্ডারলাইন করে সরাসরি পুনঃ শুনানির প্রক্রিয়া বলা আছে, সরাসরি পুনঃ শুনানি কত। দেখেন রুল 21A অনুযায়ী প্রতিবাদের বিরুদ্ধে একতরফা আপিল একতরফা নিষ্পত্তি হলে একতরফা নিষ্পত্তির আন্ডারলাইন করে 30 দিনের মধ্যে বল দেবেন এফিডেভিট সহ পুনঃ শুনানির আবেদন করলে আদালত আন্ডারলাইন করবেন সরাসরি ঠিক আছে, সেই কাগজ আছে জায়গা মতো সেখানে পাইবা। মিউট করলে আনমিউট করেন না ভাই। দেখেন তাহলে আমি যে আপিল পুনঃগ্রহণের ক্ষেত্রে সরাসরি পুনঃগ্রহণের আবেদন করতাম 19 কতে, আর সরাসরি পুনঃ শুনানির আবেদন করতেছে কত 21 ক, কত দিনের মধ্যে 30 দিন। ওই জায়গাও এফিডেভিট সহ, এই জায়গাও কি এফিডেভিট সহ। এক্ষেত্রে দেখেন প্রতিবাদীকে আন্ডারলাইন করেন সর্বোচ্চ 3000 টাকা খরচ প্রদানের আদেশ দিতে। 19 কতে কি কোনো অ্যামাউন্ট বলছে বলেন, আর এই জায়গা কত 3000, সর্বোচ্চ 3000। আর ওই ওই বিধানটা এই জায়গাও প্রযোজ্য, ওই যে 19 ক নামঞ্জুর হইলে ছিল আপিল, মঞ্জুর 19 নামঞ্জুর হইলে ছিল আপিল, আর মঞ্জুর হইলে রিভিশন। আর 19 ক মঞ্জুর নামঞ্জুর সমান সমান রিভিশন। এই জায়গা 21 যদি নামঞ্জুর হয় আপিল, 21 মঞ্জুর হইলে রিভিশন, আর 21 ক মঞ্জুর নামঞ্জুর যাই হোক না কেন কি রিভিশন। এছাড়া দেখেন উক্ত একতরফা খারিজ আদেশের বিরুদ্ধে প্রতিবাদী উচ্চ আদালতে রিভিশন করতে
মানে উচ্চ আদালতে কি করবেন, রিভিশন। ওই যে আমি 21-এও যাই নাই, 21 কতেও কি যাই নাই, সেই ক্ষেত্রে আমার প্রতিকার কি, রিভিশন। পারবেন না লিখতে ইনশাল্লাহ? দেখেন, এই যে আপিল পুনঃশুনানির আবেদন প্রত্যাখ্যান, বানানটা ভুল আছে, ক কেটে খ লেখেন। আপিল পুনঃশুনানির আবেদন প্রত্যাখ্যান হলে প্রতিবাদীর প্রতিকার, প্রতিবাদীর প্রতিকার। 21 বিধির আবেদন নামঞ্জুর সমান সমান 43 আদেশে অনুযায়ী উচ্চ আদালতে কি বিবিধ আপিল, বানানটা ভুল আছে, আদালত শব্দটা ল দিয়ে দেন, পাইতেন? আর 21 বিধির আবেদন মঞ্জুর সমান সমান কি, রিভিশন। অপরদিকে 21-এ মঞ্জুর না মঞ্জুর যাই হোক না কেন কি, রিভিশন। তো আজকে আমাদের এই পর্যন্তই থাক, আপনারা এই পর্যন্তই থাক। আপিল আগামী দিন শেষ হয়ে যাবে, এবং আপিলের সাথে সাথে আগামী দিন আমাদের রিভিউ রিভিশনও শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? আর হায়েস্ট গেলে আমাদের 2 ক্লাস হলে আমরা ইনশাল্লাহ দেওয়ানি কার্যবিধি শেষ। তো যারা যারা অনলাইনে আছেন ভাই, আমি শুধু পড়িয়ে গেলাম বা নোট দিয়ে গেলাম, আপনারা পড়লেন না, তাহলে কিন্তু হলো না। আপনাদের শুধু পড়লেই হবে না, এই জিনিসগুলো লিখতেও হবে, কারণ মেইন কথা কিন্তু, মেইন খেলা কিন্তু লেখাই, পড়াই কিন্তু কোনো। আচ্ছা, আচ্ছা, আর একটা হচ্ছে যে আপনারা এই বাসায় বসে লেখার এমন ভাবে চেষ্টা করবেন। আমার এক স্টুডেন্ট ছিল, এখন অ্যাডভোকেট হয়েছে, পল্লব সাহেব, পল্লব, দেখলে চিনবেন, আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট। তা উনি বাসায় বসে প্র্যাকটিস করতো, আমার বলতো বা আমার দেখাইছে, স্যার আমি এই প্রশ্নটা 38 মিনিটের মধ্যে লেখা ট্রাই করতেছি, মানে কোন, নট শর্টকাট, যা পড়ছে তাই, কিন্তু আমি ওই সময়ের মধ্যে কি লেখবো, বুঝেন কিনা? মানে তার হাতের লেখা কি স্পিড বাড়ানোর জন্য, মানে তার অধ্যবসায় ছিল, ডেডিকেশন ছিল। কিন্তু আমরা তো ওই সময়ই আপনি দেন নাই কিন্তু। তো ওই যে যে আমার, যে আমার যত প্রশ্নই হোক না কেন, আমি টার্গেট নিবো যে এই সময়ের মধ্যে আমার লেখা কমপ্লিট করার। এই জিনিসটা যখন আপনার কিন্তু আসবে, মাথায় যখন আসবে, তখন হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে থাকেন এই পর্যন্তই, অনলাইন অফলাইন বিদায়, ভালো থাকেন। আর নেক্সট ক্লাস তো আগামী দিন যখন আমাদের ক্লাস শিডিউল নির্ধারিত আছে তখন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।